দেখুন, এই প্রতিবেদনটার আগে ঠিক যে নাম বাদ যাওয়ার হিসেবটা এই স্টুডিওতে তর্কের মাধ্যমে উঠে এসেছিল, সেই হিসেবটা অঙ্কে ঠিক কী দাঁড়াচ্ছে? নির্বাচন কমিশন সূত্রে দাবি যে এখনো পর্যন্ত এই বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে প্রায় ৪৫% নাম বাদ গেছে। মনে রাখবেন, প্রথমে 40%, এখন মোটামুটি গড়ে সেটা দাঁড়িয়েছে ৪৫%। যদি এইটাই আমরা ধরে নিই, তাহলে বিচারাধীন ভোটারদের মধ্যে প্রায় ২৭ লক্ষের নাম বাদ যেতে পারে, অর্থাৎ ৬০ লক্ষের ৪৫%, ২৭ লক্ষ। আগেই চূড়ান্ত ভোটার তালিকায় ৬৩ লক্ষের নাম বাদ গেছে। আপনাদের মনে থাকবে, প্রথমে বাদ গেছিল ৫৮ লক্ষ, তারপরে আরও ৫ লক্ষ। আর এখন যদি আরও ২৭ লক্ষের নাম বাদ যায়, তাহলে মোট প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। তবে হ্যাঁ, যদি বাদ যাওয়ার হার আগাগোড়া ৪৫%ই ধরি। দেখুন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল আর বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ফারাক ছিল ৬০,৬২,০০০, আর ২০২৪-এর লোকসভা ভোটে সেই ফারাকটা কমে এসে দাঁড়ালো ৪২,৪৩,০০০-এ। আমার পরের বক্তা সব্যসাচী চট্টোপাধ্যায় বামপন্থী বলেই জিজ্ঞেস করব, ২০০২ সালে যখন বামফ্রন্ট ক্ষমতায়, তখন শেষ এসআইআরে শেষ পর্যন্ত বাদ গেছিল ২৮ লক্ষ, ড্রাফট লিস্টে ছিল ৬৯ লক্ষ, সেটা চূড়ান্ত ভোটার তালিকায় এসে দাঁড়ায় ২৮ লক্ষ নাম বাদ যায়। এবারের সংখ্যাটা মোটামুটি ৯০ লক্ষ। এর ভেতর থেকে অবশ্য ১,৮০,০০০ নতুন ভোটারের সংখ্যা যদি আমি বাদ দিই, ১,৮০,০০০, তাহলে ওই মোটামুটি ৮৮ লক্ষের কাছাকাছি দাঁড়াচ্ছে। অর্থাৎ ২০০২-এ এসআইআরে ৩ গুণের বেশি নাম বাদ যেতে চলেছে। এই পরিস্থিতিতে সব্যসাচীর কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, অ্যাডভান্টেজ কার? দেখুন, অ্যাডভান্টেজ কার? এই সময়টায় অ্যাডভান্টেজের খোঁজ যারাই করতে যাবেন, তারা যে মানুষের কথা বলা রাজনৈতিক দল নন, সেটা পরিষ্কার হয়ে যাবে। অ্যাডভান্টেজের খোঁজ এই মানুষ যখন এতগুলি সংখ্যক মানুষ, যেখানে ২৭ লক্ষের কথা হচ্ছে, একজন দুজন নয়, বা আগেও যা বললেন, তার মানে লাস্ট এসআইআর এর তুলনায় ৩ গুণেরও বেশি বেড়েছে। তার কারণ ২ থেকে ৯০ লাখ। এই যে তৃণমূল কংগ্রেসের আমলে প্রতি বছর যে সামারি রিভিশন যখন হয়েছে, সেই সময় দেখবেন আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে বহু সময় সেফোলজির কাজ করে থাকেন, যে বুথ পিছু মৃত ভোটার, শিফটেড ভোটার, এর যে সংখ্যা, এই চেঞ্জ কিন্তু বিভিন্ন সময় কিন্তু করা হয়নি। এই যে ৫৮ লক্ষ যেটা প্রথমেই বাদ গেছে, একদম সেটা মৃত, এবং দেখা যাচ্ছে মাল্টিপল এন্ট্রি নানা কারণে গেছে, সেগুলোকে আমরা এর মধ্যে ঢোকাবো না, বা আনট্রেসেবল, খুঁজে পাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে যেটা সবচাইতে জরুরি, এই ২৭ লক্ষ মানুষ যাদের নাম অ্যাডজুডিকেশনের পর বাদ গেল, তারা কি করবেন? আমরা দেখেছি একটা কমপ্লিকেটেড প্রসেস আপিলের জন্য হয়েছে, যে আপিলের প্রসেসে মানুষগুলোর পাশে থাকাটা খুব জরুরি, এবং আমার মনে হয় এই কথাটা সবাই, অন্তত নির্বাচনী আইনের ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত জরুরি হওয়া উচিত। আজকের স্টুডিওতে আমরা সব কিছু নিয়ে আলোচনা করলাম, ভোট নিয়ে আলোচনা করলাম, জামানত নিয়ে আলোচনা করলাম, সব কিছু নিয়ে আলোচনা করলাম, আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করলাম, কিন্তু এদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক হয়ে গেছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলেছিলেন এসআইআর হোনে নেই দুঙ্গা, ওই দিনকেই স্পষ্ট হয়ে গেছিল উনি কি করতে যাবেন। উনি যখন বলেন না, তার মানে ধরে নিতে হবে উনি কোথাও একটা কনসেন্ট দিয়ে এসছেন। হ্যাঁ, এবং এটা আজকে বলে নয়, ২০২১-এ যখন থেকে ক্ষমতায় এসছেন, প্রথম আসার পর ২ মাস ৩ মাসের মধ্যে প্রথম একটি কাজ হয়েছিল এই বাংলায়, সেটা হচ্ছে বাংলার সরকারের কনসেন্ট ছাড়াই আমাদের এই যে বিএসএফ এর জুরিসডিকশন, আমি জুরিসডিকশন বাড়াতে পারেন কি পারেন না এর মধ্যে যাচ্ছি না, কিন্তু ১৫ কিলোমিটারটা ৫০ কিলোমিটার হবে কিনা, এই সিদ্ধান্তটা নেবার সময় একতরফা না নিয়ে, বাংলার সরকারের ওপিনিয়নটা না নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হলো, বা ঠিক উল্টো দিকে গুজরাটে, যেখানে ওই কোকেন পাওয়ার পরেও যে ঘটনাটা ঘটেছিল, ৫০ কিলোমিটারটা কমিয়ে ১৫ কিলোমিটার করা হলো, যুক্তি নিয়ে, ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকতে পারত। আমরা বাংলার সরকারকে কিন্তু সেইভাবে আওয়াজ তুলতে দেখলাম না, যেভাবে পাঞ্জাবের সরকার সংবিধানের ১৩১ নম্বর যে অনুচ্ছেদ, যেখানে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সকে রিজলভ করবার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার যে ক্ষমতা আছে, কারণ ডিফারেন্স থাকতেই পারে, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ডিফারেন্স থাকে। মঞ্চের উপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ কিলোমিটার নিয়ে বহুবার বলেছেন, মঞ্চে বলছেন, যেখানে যাবার কথা সেখানে যাচ্ছেন না। এসআইআর এর প্রশ্নে আজকে উনি বলেছেন, একটু আগে আপনি বললেন যে কংগ্রেসের সাথে আলোচনা, কংগ্রেসকে আমি ডাকলাম, গেল না, সবাইকে ডেকেছি। আপনি বলুন, আপনি যদি প্রথম থেকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে এই ঘটনা, বাংলার রাজনৈতিক দল যারা আছেন প্রত্যেকেই এই প্রসেসটা স্টেক হোল্ডার,
তাদেরকে নিয়ে ওনার আলোচনা করা উচিত ছিল। বাংলার ইউনিফাইড ভয়েসকে দিল্লির কাছে, নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা উচিত ছিল। দেখুন, আসলে এই সমস্যার উৎসটা অন্য জায়গায়। আমরা আলোচনা করছিলাম শুরুর দিকে, কেন নির্বাচনগুলো শান্তিপূর্ণ হয় না, কেন নির্বাচন হলে এত ভায়োলেন্স হয়। দেখুন, টাকা আছে নির্বাচনে, নানা রকমের প্রভাব আছে, কিন্তু একটা প্রভাব গত কয়েক বছর ধরে, এ বছরটা তো খুবই খুবই রেলিভেন্ট এটা বলার জন্য। তার কারণ আপনি দেখবেন, এই প্রথম আমরা ভারতের নির্বাচন কমিশনারকে দেখলাম দেশের বিরোধী দল নেতার কোনো সাংবাদিক সম্মেলনের পাল্টা প্রেস কনফারেন্স করতে। আজকে ঠিক একই জিনিস ঘটছে। কাল রাত্রে কেন সব্যসাচী, তুমি কোনোদিন দেখেছো যে গোটা রাতে অশান্তি হয়েছে বা গুন্ডামি হয়েছে, পরের দিন আমি এফআইআর না করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি? অদ্ভুত বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন, কলকাতা পুলিশের যে এফআইআর হয়েছে সেখানে বলা হচ্ছে আননোন, আর নির্বাচন কমিশনের ছবিতে বলা হচ্ছে নোন কাউন্সিলর, আইডেন্টিফাই করিয়েছেন। তার মানে কোন জায়গায় কি আবার ওই সুধীর কুমার রাকেশ সিন্ড্রোম আসছে না? 2014 বিজেপি, আমরা কংগ্রেস, আমরা তো এটা অভ্যস্ত। আমি আজকে বৈষ্ণবদার প্রথম বক্তা ছিলেন, যখন উনি বলতে শুরু করছিলেন আমার ওই 2014, 15, 16 এবং 13 পঞ্চায়েত নির্বাচন, 18 পঞ্চায়েত নির্বাচন মনে পড়ছিল, যে প্রতিবার নির্বাচন হতো আর প্রথম দিন থেকেই, ওই নমিনেশন দেওয়ার দিন থেকেই আমাদের যারা প্রার্থী থাকতেন বিরোধী দলে তারা মার খেতেন, নমিনেশন দিতে পারতেন না, আমরা আদালতে গিয়ে দৌড়াতাম এবং আদালতে গিয়ে আমাদের চিৎকার চেঁচামেচি করতে হতো, মামলা করতে হতো। কিন্তু এই জায়গাটা, এই ভয়েসটা আজকে বৈষ্ণবদারা আজকে বলছেন, কিন্তু আপনি আচরি ধর্ম অপরের শিখাও। আপনি নির্বাচন কমিশনকে বলছেন নিরপেক্ষ হতে, নির্বাচন কমিশনকে জ্ঞান দিতে যাচ্ছেন। আজকে আপনার পশ্চিমবাংলার অবস্থা, আমি বলছি, আমি এমন একটা শহরে বাস করি যে শহরে 2018 থেকে নির্বাচন নেই, হাওড়া। কেন নেই ইত্যাদি ইত্যাদি পরের কথা। এই নিয়ে মামলা হয়েছে, সেই মামলায় পশ্চিমবঙ্গের যিনি নির্বাচন কমিশনার তার পক্ষ থেকে যখন সাবমিট করা হচ্ছে, বলছে রাজ্য সরকার যেদিন বলবে সেদিনকে আমরা ভোট করিয়ে দেবো, নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব নেই। 18, 19, 20, 21, 22, 23, 24 করে আজকে 26। পরের যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, দেখুন, এই ভোট না করা এবং এটাকে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের উপর ঠেলে দেওয়া, এই সিচুয়েশন তো ছিল না 2013-য়। আপনাদের মনে আছে তৎকালীন নির্বাচন কমিশনার রাজ্যের মীরা পান্ডে, তিনি মামলা করেছিলেন এবং রাজ্য সরকারের সাথে নির্বাচন কমিশনের যে সংঘাত, সেটা মামলার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল এবং সুপ্রিম কোর্ট বলেছিলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলা গিয়েছিল এবং সেটাকেই কিন্তু আফোল্ড করা হয়েছিল। আজকে আসল বিষয়টা হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে যে নির্বাচন কমিশনের যে গ্রহণযোগ্যতার জায়গা ছিল, শুধু রাজ্য সরকারের নয়, রাজ্য সরকারও যেমনভাবে প্রাতিষ্ঠানিকভাবে তার একটা ক্ষয় হয়েছে, নির্বাচন কমিশনেরও একটা ভীষণভাবে ক্ষতি হয়ে গেছে এবং তারা সংবিধানের যে মূল নির্যাস নিয়ে কাজ করতে চাইতেন, যেখানে ইনক্লুসিভনেস, তাদের আরো বেশি করে ভোটারকে ইনক্লুড করার দরকার ছিল, কনফিডেন্স দেওয়ার দরকার ছিল। দেখুন, গতকাল থেকে পরশু থেকে আমরা দেখেছি যে গ্রামে গ্রামে হাহাকার, তারা জানেন না। আপনি ডিজিটাইজেশনের কথা বলছেন, অ্যাপিল করতে বলছেন, অ্যাপিল করার জন্য ইন্টারনেট অ্যাক্সেস নেই, অ্যাপিল করার জন্য তাদের দেখিয়ে দেবার লোক নেই। এই সময়টাকে একজন বলছিলেন যে ফর্ম 6 অনলাইনে কেন করছেন না। আমি বলছি, কটা গ্রামের মানুষ ফর্ম 6 অনলাইনে করে নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন? একদম প্রথম পর্যায়ে যে এসআইআর এর ফর্ম ফিল আপ কটা মানুষ পশ্চিমবঙ্গের নিখুঁতভাবে করতে পেরেছেন? আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া যাব, কিন্তু তার আগে একবার শুধু একটা বিধিসম্মত সতর্কীকরণ, সেটা হচ্ছে 90 লক্ষ কমেছে। ও বলল এটা কমতে পারে, এইভাবে বলা ভালো, কেননা আমরা পুরো হিসেবটা করেছি 45% ধরে এখনো পর্যন্ত, কিন্তু যেহেতু পুরো প্রক্রিয়া শেষ হয়নি, একটা আন্দাজে আমরা এই সংখ্যাটায় আসছি। যদি আগাগোড়া 45% হয় তাহলে 90 লক্ষ হতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.